আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। ক্লাসে নতুন শিক্ষককে দেখা মাত্র মাথায় বিনা মেঘে বজ্রপাত হলো কুহুর। বিস্ময়ে চোখ বড় বড় করে তাকিয়ে রইল সামনে দাঁড়ানো মানুষটার দিকে। তার মস্তিষ্কও তখন জানান দিল, গড়গড় করে ইংলিশ বলা এটা সেই ফ্রিঙ্গি লোকটা যাকে সে ভুল ঠিকানায় পাঠিয়ে এক প্রকার নাস্তানাবুদ করেছিল। আজ ক্লাসে এসে দেখে এই লোকটা তাদের ইংলিশ টিচার, তাও যেন তেন টিচার নয়, রাগী বদমেজাজি টিচার। কারো বেয়াদবি বরদাস্ত করে না সে যেমন লয়াল তার সঙ্গেও চলতে হবে লয়ালভাবে, নয়তো বিপদ আসন্ন। গত সপ্তাহে একটা ছেলে নাকি স্যার নিয়ে মজা করেছিল। একথা স্যার শুনতে পেতে তার পুরো কলেজ কান ধরিয়ে হাঁটিয়েছিল, সবার সামনে সরি বলিয়েছিল। তারপর থেকে কেউ স্যারকে নিয়ে বাজে কথা বলে না। কিন্তু সে কি করে বোঝাবে? সেদিন খুব রেগে গিয়েছিল, রিক্সাওয়ালার সঙ্গে খুব ঝগড়া করে মেজাজ ত্রিক্ষি হয়েছিল। তার উপরে বড় রাস্তা পার হতে গিয়ে অটোর সঙ্গে বেঁধে গিয়েছিল। অটোওয়ালাও তাকে যাচ্ছে তাই বলেছিল। রাগে দুঃখে বাসার গলির কাছে এসে দাঁড়াতেই এই বান্দা এসে হাজির। বান্দাকে তো তখন চিনত না, দেখে মনেও হয়নি ইনি কলেজের টিচার। দেখতে শুনতেও নায়ক মার্কা। কলেজের স্যার হবে বড় ভুড়িওয়ালা টাকলা, তবেই না শিক্ষক ভাব আসবে। তাছাড়া ইনি তাকে দেখে গড়গড় করে ইংলিশ বলছিল, যার আগামাথায় কিছুই বুঝি না সে। বড় লোকের বকাটে ছেলেরাও ইংলিশ বলে, মদ খেয়ে টাল হয়ে পাগলামি করে। মুভিতে তো তাই দেখেছিল। কিন্তু এই ভদ্রলোকের ইংলিশ না বুঝলেও ভাগভঙ্গিতে এটা বুঝছিল তিনি একটা ঠিকানা জানতে চাচ্ছে। এমন প্যাঁচ লাগানো অলিগলিতে অনেকক্ষণ ধরেই ঘুরছে, কিন্তু যাকে খুঁজছে তার নাম বললেও চিনতে পারছে না। তাছাড়া এই রাস্তায় মানুষের আনাগোনা খুব কম। যাকে ডেকে একটু সাহায্য চাইবে, অবশেষে তাকে পেল, সেজন্য সাহায্য করে। লোকটি দেখতে খাঁটি বাঙালি, অথচ ইংলিশ বলায় তার রাগ হলো। বিরক্তিতে মুখ কুচকে নিল। লোকটার আপাদমস্তক পরখ করে মনে হলো লোক নয়, ওনাকে যুবক সম্বোধন করা উচিত, কারণ যুবকটি দারুণ স্মার্ট। কিন্তু সমস্যা হলো কেন জানি তাকে হাসি হাসি মুখে কথা বলতে দেখে তার দুষ্টু বুদ্ধি উদয় হলো। আর এটা বাংলাদেশ, এখানে অকারণে ইংলিশ বললে মনে করা হয় ইংলিশ জানে বলে ভাব নিচ্ছে। তারও তখন এটাই মনে হচ্ছিল, এজন্য ভুল ঠিকানা দেখিয়ে ভুল বাসায় পাঠিয়েছিল। তখন সে ভাবেনি এভাবে গেড়াকলে পড়তে হবে। তাছাড়া এই লোকটার কথা ভুলেই গিয়েছিল। তাহলে হঠাৎ ভোজবাজির মতো এই লোক উদয় হলো কোথা থেকে? তাও আবার তার ডিপার্টমেন্টের ইংলিশ টিচার হয়ে। একে বুঝি বলে ফাটা কপাল। নয়তো পৃথিবীতে এত মানুষ থাকতে যত আকাম কুকাম সেই বা করে কেন? পরে তাকেই বা ফাঁসতে হয় কেন? আজ 15 দিন পর খুশিতে নাচতে নাচতে কলেজে এসে শুনল রাকিব স্যারের পরিবর্তে একজন স্যার এসেছে। তিনি তাদের ইংলিশ ক্লাস নিচ্ছে। স্যার বাঙালি, বিদেশে থাকতেন। দীর্ঘদিন সেখানে থেকে স্টাডি কমপ্লিট করেছে। দেখতে পুরো আগুন। কলেজে যখন আসে মনে হয় হিরো এন্ট্রি নিচ্ছে। কি যেন একটা আছে তার মধ্যে। তার হাঁটা চলা, স্মার্টনেস, কথা বলার ভঙ্গিমা, পোশাকের ধরন, ভ্রুজোড়া কুচকে তাকানোই যেন আভিজাত্য ঝরে পড়ে। ড্রেস সেন্সে চমৎকার। ও, ওনার নাম রেদওয়ান চৌধুরী, ডাকনাম হৃদ। বাসার মানুষ ব্যতীত হৃদ নামে ডাকার পারমিশন কারণেই গত সপ্তাহে ইংলিশ টিচার পদে জয়েন করেছে। এসেই কলেজের রুলসগুলো পরিবর্তন করে ফেলছে। ভীষণ কড়া তিনি। কলেজে এতদিন যা তা অবস্থা থাকলো এখন আর নেই। আশ্চর্যজনক কথা হচ্ছে স্যার চমৎকার করে হাসে। হাসির সময় সীমা কয়েক সেকেন্ডের। এই কয়েক সেকেন্ডেই দিল ঘায়েল করার জন্য যথেষ্ট। হুটোপুটি গ্যাং অর্থাৎ কুহুর ফ্রেন্ডদের থেকে এসব শুনেও কুহু গুরুত্ব দেয়নি। নিকিতা, মোনালি, চন্ডার কাছে একটু সুন্দর ছেলে মানেই আগুন মনে হয়। তাদের মাত্রাতিরিক্ত প্রশংসার প্রমাণও সে পেয়েছে অহরহ। তাই ব্যাপারটা তেমন আমলে না নিয়ে ক্লাসে এসে বসেছে। গল্প করছে আর ভাজা বাদাম খাচ্ছে। কড়া করে ভাজা বাদাম, খেতেও খুবই মজা। তখন তাদের আড্ডা চলছে পুরো দমে। হঠাৎই স্যার আসছে রব শুনে দ্রুত যে যার বেঞ্চে গিয়ে বসল। স্যার ক্লাসে প্রবেশ করতেই সকলে দাঁড়ালো। সেও দাঁড়িয়েছে। নতুন স্যার কেমন দেখবে বলে উকি মারতেই তার মাথায় আকাশ ভেঙে পড়ে। সেও চট করে নিজেকে আড়াল করে ফেলে। দাঁত দিয়ে নখ কাটতে কাটতে থাকে। এই কোন মুসিবতে পড়ল? স্যার যদি চিনে ফেলে পানিশমেন্ট দেবে কনফার্ম। ইস, কিছুক্ষণের জন্য স্যারের স্মৃতি হারিয়ে গেলে বড্ড উপকার হতো। কিন্তু এটা তো সম্ভব নয়। এই রুমটাতে পেছনে দরজা নেই, নয়তো এতক্ষণে দৌড়ে পালাতো। স্যার রোল কল করলেন।
নিকিতা, কুহু আর চন্দ্র এক বেঞ্চে বসেছে। কুহুর তার বিপদের কথা তাদের জানিয়ে দিয়েছে। এখন তিনজন বসে চিন্তা করছে, এছাড়া তো উপায়ও নেই। কুহু মুখ কিঞ্চিত আড়াল করে বসে আছে, ঘাড় ব্যথা করছে, ঘাড় কুঁজো হয়ে বসে থাকতে থাকতে। কিন্তু এভাবে কতক্ষণ বসে থাকবে? এমনিতে ইংলিশ ক্লাস করে না, প্রায় দিন ক্লাস মিস করে। ইংলিশে তার বড্ড অ্যালার্জি, সব সাবজেক্টেই তার অ্যালার্জি, কিন্তু ইংলিশে একটু বেশি। আর ইংলিশ ক্লাস এসে ফেসে গেছে। আর গত সপ্তাহ থেকে ইংলিশকেই ফার্স্ট ক্লাস করা হয়েছে, কারণ খেয়াল করে দেখা হয়েছে বাংলা ক্লাসে স্টুডেন্টদের উপস্থিতি নজরে পড়ার মতো, উপচে পড়ে যেন। অথচ ইংলিশ ক্লাসে তাদের উপস্থিতি থাকে হাতে গোনা 20-25 জন, বাদ বাকি উধাও। এতে স্পষ্ট বোঝা যায় স্টুডেন্টরা আসে খাতায় নিজের উপস্থিতি জানান দেওয়ার জন্য, আর প্রেজেন্ট দিয়ে সব গায়েব। ঠিক কুহুর মতোই স্টুডেন্টরা চালাকি করলে টিচারদেরও চালাক হতেই হয়। এজন্য ইংলিশ ক্লাসকে ফার্স্ট ক্লাস করা হয়েছে। এখন যার যার উপস্থিতি জানান দিতে হলে ইংলিশ ক্লাস করতেই হবে। পরে অবশ্য জানা গেছে রেদওয়ান স্যারের বুদ্ধিতে কাজটি করা হয়েছে, ফলস্বরূপ তাকেও ক্লাসে উপস্থিত হতে হয়েছে। কিন্তু স্যার তো প্রতিদিন ক্লাস দেবে, আজ অথবা কাল তাকে ধরা পড়তেই হবে, ধরা পড়লে পানিশমেন্ট। এসব ভাবতে ভাবতে একটা পুরুষালী কণ্ঠস্বর ভেসে এলো। মিডিলে বসা, ব্লু স্কার্ফ, স্ট্যান্ড আপ। যেখানে বাঘের ভয় সেখানেই রাত হয়। শেষ রক্ষা হলো না, ফ্রিঙ্গি নজরে পড়েই গেল সে। কুহু ধীরে সুস্থে উঠে দাঁড়ালো, মিষ্টি করে হাসলো, তারপর এমনভাবে তাকালো যেন পৃথিবীতে সবচেয়ে নিষ্পাপ মেয়ে, যার মনে কুটিলতা নেই, অহংকার নেই, ছলচাতুরি নেই। তাকে দাঁড়াতে দেখে স্যার ঘস ঘস করে হোয়াইট বোর্ডে কি যেন লিখলো। তারপর তাকে বলল ইংলিশে অনুবাদ করতে। সে বোর্ডে তাকিয়ে দেখলো খুব সুন্দর করে লেখা। গতকাল মেয়েটি আমাকে সাহায্য করেনি, কারণ সে অকৃতজ্ঞ। কুহু অনড় হয়ে দাঁড়িয়ে রইল। বুঝতে সুবিধা হলো না স্যার তাকে চিনে ফেলেছে, চিনে এখন বাস দিচ্ছে। যত বড় বাক্য লিখেছে সে জীবনে পারবে কিনা সন্দেহ, তবুও সে ভাবল, এমন ভাব করলো যেন পারবে। যতই ভং ধরুক সে পারবে না, একথা তার বান্ধবী নিকিতা ঠিকই জানে। সে হাতে চিমটি কেটে আস্তে করে বলে দিল, কিন্তু কুহু শুনতেই পেল না। আবার বলল, এবার শুনতে পেয়ে মনে পড়েছে। এমন একটা ভান করে বলার আগে স্যার একটু এগিয়ে এসে নিকিতাকে দাঁড়াতে বলল। তারপর নিকিতাকে আরো কঠিন প্রশ্ন করলো। বেচারা নিকিতা পারল না, থতমত খেয়ে বোকা বোকা দৃষ্টি নিয়ে তাকিয়ে রইল। আর সে দাঁত দিয়ে নখ কাটতে লাগলো। এটা দেখে স্যার বলল, আগামীকাল হোমওয়ার্ক দিয়েছিলাম, করেছেন? জি না স্যার, কেন? গত 15 দিন কলেজে আসিনি, তাই জানতাম না। 15 দিন? তা কেন আসেননি? আমার জীবনে বসন্ত এসেছিল। ওয়েট, আমি আপনার লাভ স্টোরি শুনতে ইচ্ছুক নই। তাছাড়া এটা ক্লাসরুম, আপনার বাসার ড্রয়িং রুম নয়। আপনি ভুল বুঝছেন স্যার, বসন্ত আমার প্রেমিক নয়। ওফ, তাহলে কে সে? বাংলা ভাষায় সে গুটি বসন্ত, আর ইংলিশ ভাষায় বক্স। ও আচ্ছা, এবার বোর্ডের লেখাটা ট্রান্সলেট করুন। পারবো না স্যার। পড়া পারেন না, ক্লাসে ফিসফাস করে, অভদ্রের মতো ক্লাস নোংরা করেন। স্যার ক্লাসে এসে বসতে বলার আগেই বসে পড়েন। আপনার কি মনে হচ্ছে না এগুলো অন্যায়? আপনি স্বেচ্ছায় অন্যায় করেছেন। জি স্যার, হচ্ছে। অন্যায় করলে সাজা পেতে হয়, এটা জানা আছে নিশ্চয়ই। জি স্যার। গুড, এবার আপনি নিজেকে উপযুক্ত সাজা দিন। জি। আপনার পানিশমেন্ট আপনি নিজেই ঠিক করুন। ক্লাসের লেট হচ্ছে, হ্যারি আপ। কুহু বুঝে গেল কোনোভাবেই তার নিস্তার নেই, তাই সে পুরো ক্লাস তার দাঁড়িয়ে থাকার সিদ্ধান্ত নিল। থাকলো তাই। পাক্কা 45 মিনিট দাঁড়িয়ে থেকে তার কোমর ব্যথা, পা ব্যথা হয়ে গেছে। মনে মনে ফুঁসছে, গালি দিচ্ছে। রেদওয়ান সময় নিয়ে পড়া নিয়ে নতুন পড়া দিল, সঙ্গে দিল হোমওয়ার্ক। যার যার সমস্যা থাকবে সেটা নোট করে রাখতে বলল, কাল এসে সমস্যার সমাধান করে দেবে। তারপর সে ক্লাস শেষ করে বের হওয়ার আগে কুহুকে বলল, আর এই যে আপনি পড়া পারেননি, তাই আগামীকাল শুধু আপনার হোমওয়ার্ক থাকলো। অকৃতজ্ঞ এর ইংলিশ জেনে এটা নিয়ে একটা প্যারাগ্রাফ লিখে আনা। আগামীকাল যদি প্যারাগ্রাফ লিখে না আনেন অথবা ক্লাস মিস করেন, তাহলে শাস্তিস্বরূপ এর পরের দিন আমার ক্লাসটা আপনি করাবেন। ক্লাস করানোর ভয় যদি কলেজে আসাই বন্ধ করে দেন, তাহলে গার্ডিয়ান কল করা হবে। এই কথা বলে সে প্রস্থান করলো। আর কুহু ধাপ করে বেঞ্চে বসে পড়ল। তার সুখের দিন বুঝি ফুরিয়ে এলো। সবগুলো ক্লাস করে মন ভার করে সিঁড়ি বেয়ে নামছে কুহু। কলেজ ছুটি হলো কিছুক্ষণ আগে।
হুটোপুটি গ্যাং আজকে মনস্তাপ, কারণ তাদের লিডারের মন খারাপ। নিকিতা, চন্দ্রা, পিয়াস, মিরাজ সকলে বটগাছের নিচে দাঁড়িয়ে আছে। কুহু ওয়াশরুমে যাওয়ার নাম করে সেই যে গেছে, ফেরার নামগন্ধ নেই। তারা সেই কখন থেকে আপ্রাণ চেষ্টা চালাচ্ছে কুহুর মন ভালো করতে, কিন্তু পারছে না। এদিকে কুহু ভেবে পাচ্ছে না অকৃতজ্ঞ দিয়ে কিভাবে প্যারাগ্রাফ লিখবে। বাংলাতে হলে চিন্তা ছিল না, আর আবার বানিয়ে লেখার হাত ভালো, এত বানিয়ে লিখতে পারে যে লিখতে লিখতে মূল ব্যাখ্যা থেকেই ছিটকে যায়, তবুও লেখা শেষ হয় না। কিন্তু এখানে আসল সমস্যা হচ্ছে ইংলিশ। ভাব দেখাতে কথায় কথায় দুই একটি ইংলিশ শব্দ ব্যবহার করাই যায়, করেও সে, কিন্তু লাইন বাই লাইন ইংলিশে প্যারাগ্রাফ লেখা তার পক্ষে সম্ভব নয়। সম্ভব নয় মানে একেবারেই সম্ভব নয়। যেখানে ইংলিশে বড্ড কাঁচা, সেখানে আবার প্যারাগ্রাফ। মোদ্দা কথা, অকৃতজ্ঞ নিয়ে কে প্যারাগ্রাফ লিখে ভাই? আজ পর্যন্ত আদৌ কেউ লিখেছে? মনে তো হয় না। অথচ তাকে জব্দ করতে এই ফিরিঙ্গি বেডা এই ঝামেলা ঘেঁচিয়ে দিয়েছে। গুগলে সার্চ দিয়ে খুঁজছে, কিন্তু পাচ্ছে না। যেগুলো পেল সেগুলো কাজেও না। ক্লাস মিস কিংবা কলেজ বাং করা যাবে না, আগেই বলে দিয়েছে। মানে সব পথ বন্ধ। দুষ্টমির ছলে না হয় একটু আধটু দুষ্টমি করেছে, তাই বলে এমন শাস্তি দেবে? অন্ধ মানুষ যদি বলে তুমি চাঁদ দেখো, সে দেখতে পারবে? উপভোগ করতে পারবে চাঁদের মহময় সৌন্দর্য? পারবে না, বরং মন খারাপ করবে, কষ্ট পাবে। তার অবস্থা এখন সেম। তার মতো গবেট মার্কা ছাত্রীকে দিয়েছে প্যারাগ্রাফ দিয়েছে, তাও আনকমন একটা বিষয়। এখন এই বিপদ থেকে কিভাবে রক্ষা পাবে? বাবাও নেই, ভাইয়াও জীবনেও হেল্প করবে না। আম্মুকে বলা মানেই হাজারটা ভাষণ শোনা। সময়টাও বড্ড খারাপ যাচ্ছে তার। এমন নানান চিন্তা করতে করতে সে ফ্রেন্ডের কাছে এসে দাঁড়ালো। কাঁধের ব্যাগ উল্টো করে বুকে লাগিয়ে রাখা, চোখে মুখে বিষণ্ণতা, মাথা ভর্তি টেনশন। কলেজ প্রায় ফাঁকা। তারা দাঁড়িয়ে আছে কলেজের গেটের বাইরে। তাকে মনমরা দেখে পিয়াস ফিক করে হেসে ফেলল। তার দেখে মিরাজও হাসলো। হাসির কারণ কেউই জানে না, তবুও সবাই হাসলো। হাসলো না শুধু কুহু, সে মুখ ভার করে গাড়ি দেখছে। আশেপাশে ফাঁকা, রিক্সা নেই, রোদ চড়েছে, গরমে দরদর করে ঘামছে শরীর। তখন পিয়াস একগাল হেসে বলল, স্যারেরা ওই রকমই একটু আধটু বকেই। চিল মামা, এক কাজ করে চল, বাজি ধরে ফুচকা খাই, যে হারবে সেই বিল দিবে। পিয়াসের কথা শুনে চন্ডা তার বাহুতে একটা কিল বসিয়ে দিল। তারপর বিরক্ত মুখে বলল, তোর আইডিয়াগুলো তো তোর মতোই তেনা মার্কা। কটা বাজে খেয়াল আছে? ফুচকা গিলতে গেলে ফিরবে দেরি হয়ে যাবে। 3:30টার দিকে ক্রসিং আছে, ভুলে গেছিস? পাল আমার, কথায় কথায় মারিস কেন তুই? এমনিতেই গা গতর ব্যথা, উফ, মরে যাচ্ছে একদম। আরে মুটকি খালি মারে, দাঁড়াবই না তোর পাশে আমি। একথা বলে পিয়াস সরে দাঁড়ালো। চন্ডা খিলখিল করে হেসে আরেক ঘা বসিয়ে দিয়ে পিয়াসের পিঠে। পিয়াস রেগে তার এক হাত মুচড়ে ধরল। তখন নিকিতা আতঙ্কিত স্বরে বলে উঠল, এই তোরা মারামারি বন্ধ কর, রিদওয়ান স্যার আসছে। তোদের মারামারি দেখলে সব কটাকে রাস্তাতে কান ধরে দাঁড় করিয়ে রাখবে। তখন ইজ্জাতের ছিটে ফোটাও যা বাকি আছে তাও অবশিষ্ট থাকবে না। একথা শুনে সবাই গেটের দিকে তাকালো। রিদওয়ান ফোনে কথা বলতে বলতে বের হচ্ছে। আগে গজগজ করছে, কাকে যেন ছাড়ছে। এই লোকের কাজে বোধহয় ছাড়াছাড়ি করা। কোনোদিন যদি রিদওয়ান স্যারের মায়ের সঙ্গে কুহুর দেখাও হয়, তাহলে সে একটা কথা জানতে চাইবে, জন্মের সময় কি রিদওয়ান স্যারের মুখে মধু দেওয়া হয়েছিল, নাকি মধু আর সরিষার তেল পাশাপাশি থাকায় গুলিয়ে ফেলে মধুর বদলে সরিষার তেল দিয়েছিল? এত ঝাঁজ কেন ওনার? একটুও কি হাসা যায় না? সুন্দর করে কথা বলা যায় না? সবসময় এমন খ্যাচখ্যাচ করে কেন? খ্যাচখ্যাচ করা পুরুষদের বউয়ের সুখ থাকে না। স্বামীর খ্যাচখ্যাচ শুনতে শুনতে তার জন্ম যায়। এই খারুশ বেটার বউয়ের কপালেও সুখ নাই, সেটা তার ব্যবহারে বোঝা যায়। কুহু রেদনের দিকে তাকিয়ে এসব কথাই ভাবছিল। তখন রেদন ঘাড় ঘোরাতেই চোখাচুকি হয়। কুহু অপ্রস্তুত হয়ে দ্রুত নজর সরিয়ে নেয়। তাদের এই 5 জনকে দলবদ্ধ হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে রেদন কল কেটে এগিয়ে আসে। 5 মূর্তির দিকে এক নজর তাকিয়ে জিজ্ঞাসা করে, কোনো সমস্যা? দল বেঁধে দাঁড়িয়ে আছো কেন? মিরাজ জোরপূর্বক হেসে জবাব দেয়, না মানে স্যার, এমনি। এমনি? এটা কি এমনি দাঁড়িয়ে থাকার জায়গা? না মানে স্যার, যাচ্ছি স্যার। তোমাদের বাসা কি এক জায়গায়? না স্যার, কুহুর বাসা অন্যদিকে, ওই রিক্সা পাচ্ছে না, তাই আমরা দাঁড়িয়ে আছি। এই কথা শুনে রেদন রাস্তার দিকে তাকালো। রাস্তা ফাঁকা। একটু পরে দূর থেকে একটা রিক্সা আসতে দেখে গেল। সে হাতের ইশারায় রিক্সা ডেকে কুহুরে যেতে বলল। কুহু বিনা বাক্যে রিক্সায় চড়ে বসলো। কারোর সঙ্গে কোনো কথা বলা তো দূর, দৃষ্টি তুলে তাকালোও না, দেখলো না বন্ধুদের করুণ দৃষ্টি। রিক্সা চলতে শুরু করলো।
কুহু যাচ্ছে দেখে বাকিরাও দাঁড়ালো না, তারাও হাঁটা ধরলো। সামনেই মোড়, সেখান থেকে রিক্সা নিয়ে নেবে। রেদনের থেকে বিদায় নিয়ে তারাও সটকে পড়ল। এই লোক বিপজ্জনক, ইনার পাশে দাঁড়ানো মানে বিপদ। কুহুর বাসে ফিরে ফ্রেশ হয়ে খেতে বসলো। আজকে কোচিং আছে, তবুও যাবে না কারণ তাকে স্যারের বাসটা থুরি পড়াটা রেডি করতে হবে। যেই মেয়ে পরীক্ষার আগের দিন রাতে ভসভস করে ঘুমায়, সেই মেয়ে পড়ার টেনশনে অস্থির। একদিনেই এত পরিবর্তন, এই পরিবর্তন ঠিক কেন সে তো আর কাউকে বোঝাতে পারছে না। এই পড়াটা রেডি না করলে শাস্তির মাত্রাও যে বাড়বে, এটা জানতে অসুবিধা হচ্ছে না তার। সে খেয়ে আবারও ফোন নিয়ে বসলো, গুগল ঘেটে দেখলো। যত ইংলিশ বই ছিল সব তন্ন করে খুঁজেও কাঙ্ক্ষিত প্যারাগ্রাফ খুঁজে পেল না। অবশেষে হাল ছেড়ে সে ঘুমিয়ে গেল। এখন শেষ ভরসা তাই ভাই রূপক, কিন্তু রূপক ফিরবে কখন কে জানে। সে রূপককে একটা মেসেজ লিখলো, ভাইয়া তাড়াতাড়ি ফেরো, তোমাকে জরুরি দরকার। রূপকের ফোনে চার্জ নেই, ফোন বন্ধ হয়ে পড়ে আছে। তে মেসেজও দেখলো না। কুহু ঘুম থেকে উঠলো ঠিক মাগরিবের আজানের পর, তাও তার আম্মুর বকা শুনে। বসার ঘরে কারো কথা শোনা যাচ্ছে, রূপক হাসছে, তার হাসির শব্দও ভেসে আসছে। ভাইয়ের কণ্ঠ শুনে সে ধড়ফড় করে উঠে বসলো, গায়ে কোনো মতে ওড়না জড়িয়ে ড্রয়িং রুমে এলো। আর এসে দাঁড়াতেই রূপক তাকে দেখে বলল, ছুটকি এসেছিস? কতবার ডাকলাম তোকে, উঠলি না। এত ঘুম কাতুরে হলে চলবে? নে মেহমানের সঙ্গে পরিচিত হয়ে নে, আমার ফ্রেন্ড রিদওয়ান, তোদের কলেজের টিচার। রেদনকে তার বাসার ড্রয়িং রুমে দেখে কুহু জোরপূর্বক হাসলো, সালাম দিল। কত কষ্টে যে সালাম দিলে একমাত্র সেই জানে। তারপর মনে মনে বলল, বাসার কোন কোন দিক দিয়ে আসবে? জীবনটা দেখি বাসময় হয়ে গেল। এই লোক বাস হয়ে কেন বারবার দেখা দিচ্ছে? কুহুর বর্তমান অবস্থা বুঝে তার মাথা ঘুরছে। তার শান্তি শেষ। এই লোক ভাইয়ার বন্ধু, কলেজে যা করবে ভাইয়ার কানে সুরসুর করে পৌঁছে যাবে। হয়তো ঘন্টায় ঘন্টায় তার নামে বিচার দিবে। বিচার? ও হ্যাঁ, ওই যে ভুল ঠিকানা দেখানোর বিচার। একথা শুনে ভাইয়া তাকে আসার না মারলেই হয়। এমনিতেই তার ভাই খুব ভালো, কিন্তু বেয়াদবি সহ্য করে না। প্রিয় বন্ধু নাস্তাবনাভূত করার কথা শুনলে সে নিশ্চয়ই ধেই করে নাচত না। এদিকে এ বাসায় আলু থালু অবস্থায় কুহুকে দেখে রেদন নিজেও অবাক হলো, তবে সেটা প্রকাশ করলো না। এটা তার সবচেয়ে বড় গুণ। মুখভঙ্গি দ্বারা তার মনের ভাবটা আন্দাজ করা মুশকিল। অত্যন্ত রেগে গেলেও তার বাহ্যিক রূপ শান্ত। রেদন কফির মাগে সিপ নিয়ে আর চোখে একবার কুহুর দিকে তাকালো। কেবল ঘুম থেকে উঠেছে এই মেয়ে। অবেলায় কেউ ঘুমায়? রাতে কি করে? কলেজ থেকে ফিরেই বোধহয় ঘুমিয়েছিল। মন প্রাণ জড়িয়ে ঘুমিয়ে চোখ মুখ আলু আলু করে তারপরে উঠেছে। এলোমেলো চুল, ফোলা চোখ, বোচা লাল নাক, কুচকানো পরনের ড্রেস, পায়ে বাসায় পরা বিড়াল স্যান্ডেল, গোলাপি লেডিস গেঞ্জি, আকাশি রঙের লং স্কার্ট, তার পরনে ওড়না কোনো মতে জড়িয়ে রাখা, আর চোখে মুখে বিস্ময় ভাব। তবুও তাকে ভীষণ আদরে লাগছে। তাকে বোধহয় এখানে একদমই আশা করেনি, এজন্য এমন লোক নিয়ে তাকিয়ে আছে। ভালো করে লক্ষ্য করলে বোঝা যাবে বিড়বিড় করে গালিটালিও দিচ্ছে বোধহয়। সে কুহুর থেকে দৃষ্টি সরিয়ে রূপকের দিকে তাকালো। ছেলেটা আজীবন গাধা থেকে যাবে। ফোনে বলেছিল তার ছোট বোন বাচ্চা একটা মেয়ে, এত দুষ্টু আর চঞ্চল, দুষ্টমিতে বাসা মাথা করে রাখে। তার কথা শুনে সে আসার সময় চকলেট, টেডি, আইসক্রিম আর ফল মিষ্টি এনেছে। বাচ্চাদের তো চকলেট আইসক্রিম পছন্দ, আর তার জানা মতে মেয়েরা টেডি খুব পছন্দ করে, এজন্য আসার সময় এগুলো এনেছে। কে জানতো রূপকের বাচ্চা বোনটা কলেজে পড়ে, ঘুরে ফিরে তারই ছাত্রী হচ্ছে দুষ্টুর শিরোমণি। এত বড় বাচ্চা জানলে এসব আনত না সে। এখন কি না কি ভেবে বসে কে জানে। সবেই রূপক গাধাটার দোষ। এত বড় মেয়ে, সে বলে কিনা বাচ্চা মেয়ে। এটা যদি বাচ্চা হয় তাহলে নাদাজ বাচ্চার কি বলা উচিত। বোনকে মুখ বেচার করে দাঁড়িয়ে থাকতে দেখে রূপক তাকে টেনে পাশে বসালো। রেদানের আনা গোলাপি টেডিটা কুহুর হাতে তুলে দিতেই কুহুর রোস্টে হাসি ফুটে উঠল। খুশিতে জল জল করে উঠল তার আদুরে মুখখানা। তার সমান টেডি, কি যে সুন্দর। সে মন খারাপের কথা ভুলে গেল সময়ক্ষণের কথা। তার খুব শখ ছিল এমন একটা টেডি কেনার। অনেকগুলো টেডি আছে দেখে আম্মু খেচ করে কিনে দেয় না। মন খারাপের মুহূর্তে অতি শখের জিনিস পেলে কেনা খুশি হয়। কে হয় না হয় জানার প্রয়োজন নেই, তবে সে হয়। এখন যেমন ভীষণ খুশি সে। খুশির চোটে টেডি বুকের সঙ্গে চাপড়ে ধরে টেডির মুখে 2-3 চুমু দিল। তার কাণ্ড দেখে রূপক হক করে হাসছে, আর রেদন ভুরু জোড়া কুচকে তাকিয়েছে। মেয়েটা পাগল নাকি, এমন করছে কেন? টেডি পেলে কেউ এত খুশি হয়? এত বড় মেয়ে অথচ হাব বাপ বাচ্চাদের মতো। বাপ ভাইয়ের আদরে নেকা ষষ্ঠী। এদিকে গালভর্তি হেসে কুহু ঘুরিয়ে ফিরিয়ে টেডিটা দেখছে। তার থেকে বড় নাকি ছোট মাপছে, খিলখিল করে হাসছে। তার খুশিতে ড্রয়িং রুমে যেন আনন্দ ঝরে পড়ছে। তখন কুহুর মা ইসমাতারা বেগম ট্রে ভর্তি করে এক গাদা নাস্তা নিয়ে হাজির হলেন।
রেদন উঠে দাঁড়িয়ে ওনাকে সালাম দিল, কুশল বিনিময় করলো। ছেলেটার ভদ্রতা জ্ঞান দেখে খুব খুশি হলেন ইসমাতারা। সামনের সেন্টার টেবিল জুড়ে নাস্তা রাখতে রাখতে তাকে বসতে বলে নিচে বসলেন সিঙ্গেল সোফায়। একদম ঘরের ছেলের মতো রেদনকে তুমি করে কথা বললেন। রেদন কবে ফিরেছে, বাবা মা ফিরেছে কিনা, এসে কোথায় থাকছে, কি খাচ্ছে, তার ছোট বোন কিসে পড়ে, এসব একে একে সব কিছু তিনি জিজ্ঞাসা করলেন। রেদনও বিনয়ীভাবে জবাব দিল এসে থেকে খুব চাপে আছে সে। দেশে ফিরে সর্বপ্রথম তার ফোনটা চুরি হয়ে গেছে, ফলে কারোর সঙ্গে যোগাযোগ করতে পারছিল না। 1 ঘন্টার মধ্যেই ফোন কিনে কোনো মতে বাবা মাকে তার পৌঁছানোর কথা জানিয়েছিল, নয়তো ওনারা টেনশন করতেন। দ্বিতীয়ত, এখন সে 5 স্টার হোটেলে থাকছে, বাসা পেলেই উঠে যাবে। সে আবার একটু খুঁতখুঁতে টাইপের, যেখানে সেখানে থাকতে পারে না, খেতে পারে না, তাই সময় নিয়েই ভালোবাসা দেখছে। আজও একটা দেখেছে, পছন্দ হয়নি, পরিবেশ ভালো না। না বলে আসে অনেকে জানে না তার দেশে ফেরার কথা। ফোন হারিয়ে সে কারোর সঙ্গে যোগাযোগ করতে পারেনি, তবে রূপকের এলাকার নামটা মনে রেখে খুঁজতে এসেছিল। অনেকদিন পর দেশে ফেরার কারণে গলি ভুলে গিয়েছিল, সবগুলি একরকম লাগছিল, নাম বললেও চিনতে পারছিল না। তখন একটা মেয়ে সেই রাস্তা দিয়ে হেঁটে আসছিল, কাঁধে ব্যাগ দেখে আর পোশাক দেখে ভদ্রসভ্য মনে হয়েছিল। এত খুঁচাখুচির পর নিজে বিরক্ত চেপে মেয়েটার থেকে ঠিকানা জানতে চেয়েছিল। সে দীর্ঘদিন বিদেশ থেকে ভুলে বসেছিল এখানে ইংলিশ বলাটা অনেকে ভাব মনে করে, জ্ঞান গরিমার অহংকার ভাবে। এটা বিদেশে হয় না, বরং সেখানে কেউ কিছু জানতে চাইলে তারা সুন্দরভাবে পথ ছিনিয়ে দেয়, নতুবা সরি জানিয়ে বলে চেনে না। অথচ বাংলাদেশিরা চীনেও ভুল ঠিকানায় পাঠিয়ে দেয়, যেটা এক প্রকার বেয়াদবি। আর বেয়াদবি বাঙালিদের রন্ধে রন্ধে প্রবাহিত। তারপর আর কি, ঘুরে ঘুরে ঠিকানা খুঁজে না পেয়ে হোটেলে ফিরে গিয়েছিল। 2 দিন পরে রাকিবের সঙ্গে যোগাযোগ হয়েছিল। রাকিবের অসুস্থতার কারণে তাকেই গেস্ট টিচার হিসেবে কলেজে জয়েন করতে হলো। রেগুলার ক্লাস করাচ্ছে, পূর্বের অভিজ্ঞতা না থাকলেও খারাপ লাগছে না। এরপর ফেসবুক লগ ইন করে অন্য বন্ধুদের থেকে নাম্বার কানেক্ট করে আজ রূপকের সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হয়েছে। ফলস্বরূপ রূপকের জোড়াজুড়িতে এখানে এখন। এসব কথা শুনে ইসমাতারা বেগম খুব কষ্ট পেলেন, রাগও হলো। উনি রুষ্ট কণ্ঠে বললেন, যার থেকে সাহায্য চাইছিলে সে ভারী বেয়াদব মেয়ে তো। একটা ছেলে ঠিকানা জানতে চাইলো আর সে ভুল ঠিকানা দেখিয়ে দিল, এমন কেমন কথা? সে চিনতে পারবে তাকে? আমাদের বাসার আশেপাশের কেউ? বাবা মা এমন পাগল ছাগল মেয়েকে রাস্তায় ছেড়ে দেয় কেন? কোন বিবেকে? যদি ফাজলামির ছলেও করে থাকে, কেন করবে? অজানা একটা ছেলের সঙ্গে ফাজলামি বা কেন করবে? শোনো বাবা, এরপর যেই দিন মেয়েটার সঙ্গে তোমার দেখা হবে, সেই দিনই সেই মুহূর্তে মেয়েটার গালে একটা চটকানা দিয়ে আসবা। রাস্তায় কেউ কিছু বললেই তখন আমাকে কল করবে, আমি তাকে দেখে নিব। ইসমাতারার কথা শুনে হৃদন সুবোধ বালকের ন্যায় মাথা নাড়ালো। কথাগানা তারও পছন্দ হয়েছে। দিনকে দিন দেশটা বেয়াদবে ভরে যাচ্ছে, এদের শায়েস্তা না করলে এরা সোজা হবে না। এদিকে কুহু টেডি জড়িয়ে ধরে তার মায়ের দিকে একবার তাকাচ্ছে, তো একবার সামনে বসা মানুষটার দিকে তাকাচ্ছে। মাইনকা চিপা বোধহয় একেই বলে। তাকে কথা শোনানো হচ্ছে আর সে ভদ্র বালিকার মতো বসে বসে গিলছে। আর একটা মানুষ কতটা হাড়ে বজ্জাত হলে এহেন কাজ করতে পারে? সে সামনে বসে আছে অথচ তাকে বকা খাওয়াচ্ছে, আর তার মার ভাই না জেনে বুঝে তাতে সায় দিচ্ছে। হায়রে সোনা বাঁধানো কপাল, একটা ভুল না হয় করে ফেলেছে, তাই বলে বারংবার আলাদা আলাদা শাস্তি বরাদ্দ করতে হবে? ছোট মানুষ ভেবে কি মাফ করে দেওয়া যায় না? রূপক সোফায় হেলান দিয়ে বসে কাবাব খেতে খেতে ঘটনা শুনল, তারপর বলল, মামা তুমি দিনকে দিন যে হ্যান্ডসাম হচ্ছ, পুরাই হট। মেয়েটা এক পলকেই তোমাকে বোধহয় পছন্দ করে নিজের বাসার ঠিকানা দিয়েছিল, তুমি ইঙ্গিত বুঝতে পারো নাই। চুপ করো ভাইয়া, তোমার বন্ধু এতটাও সুন্দর না যে যেই দেখবে সেই পাগল হয়ে যাবে। সামান্য একটা ঘটনা, অথচ এত রসিয়ে রসিয়ে আলোচনার কি আছে? হ্যাঁ, কি আশ্চর্য বনু, তুই রেগে যাচ্ছিস কেন? রিল্যাক্স, নে পানি খা। খাবো না পানি, সরাও। রিল্যাক্স থাকতে দিলে তো রিল্যাক্স থাকবো, কিন্তু দিচ্ছ কই? আর আমি রেগে যাচ্ছি না, আমি নিজে একটা মেয়ে হয়ে অন্য মেয়ের নামে বদনাম শুনতে পারছি না। এমনও হতে পারে যেই ঠিকানায় তোমার বন্ধুকে পাঠানো হয়েছিল সেই বাসার ছেলের নামও রূপক। বলো, হতে পারে না? এমন করার পেছনেও একটা কারণ আছে হয়তো। এতক্ষণ রেদন চুপ করে সবার কথা শুনছিল। এবার সে হাতে থাকা কফির মগটা সেন্টার টেবিলের উপর রেখে মুখ খুলল। কারণ হচ্ছে মেয়েটা ইংলিশ পারে না, বোঝেও না। কেউ তার সঙ্গে ইংলিশে কথা বললে রেগে যায়, আর রাগ থেকে কাজটা করেছিল, আমি 100% শিওর। একথা শুনে কুহু আর কথা বাড়ালো না। বিরক্ত চোখে তাকিয়ে গটগট করে হেঁটে
উঠে গেল। ওর ব্যবহারে রূপক আর তার মা অবাক হলো। মেয়েটা রেগে গেল কেন? কি এমন রাগের কথা বলছিল তারা? মেয়ের এমন ব্যবহারে কিছু মনে করতে বারণ করলেন ইসমাতারা বেগম। তারপর নিজেরাই গল্পে মুছে গেলেন। কুহু আর রুম থেকেই বের হলো না। রাগে তার শরীর কিরমির করছে। তার মন চাচ্ছে ভদ্রবেশী এই লোকটার শার্টের ভেতরে লাল পিঁপড়া ছেড়ে দিতে, নতুবা মৌমাছির চাকে ঢিল ছুঁড়ে তাকে সেখানে বসিয়ে রাখতে। তাহলে বেটা মজা বুঝতো। আন্দাজ করতো কেউ ইট মারলে পাটকেল খাওয়ার জন্য প্রস্তুত থাকতে হয়। আর এত সেজে গুজে এসেছে কেন? বন্ধুর বাসায় এত সেজে গুজে আসতে হয়? কালো শার্টের সঙ্গে কালো জিন্স পরে হিরো সেজেছে। হিরো কেন রে? হিরো সাজতে হবে কেন? কই সে বান্ধবীর বাসায় গেলে তো সাজে না, কোনো মতে চুল আঁচড়ে বেরিয়ে পড়ে। আর ছেলে হয়ে এত কিসের সাজগোজ? সাজগোজ শুধু মেয়েদের জন্য। আর সে খেয়াল করেছে তার থেকেও রেদানের ফেস চকচক করে। হাত পায়ের নখও বোধহয় নেল কাটার দিয়ে যত্ন সহকারে কাটে। ছেলে হয়ে তার হাত পায়ের নখ এত সুন্দর হবে কেন? কেন হবে? বোঝা বেটা খারুস, হাসতে জানে না। আবার বলে কি না সে নাকি ইংলিশ পারে না। পারে না সবাইকে ইংলিশ পড়তে হবে এর কোনো মানে আছে? ইংলিশ? ও হো, তার প্যারাগ্রাফের কথা তো মনেই নেই। এক কাজ করলে কেমন হয়? স্যারের পড়া স্যারের মাধ্যমে সেরে নিলে কেমন হয়? বাহ। এতক্ষণে তার মাথায় জুৎসই একটা বুদ্ধি উদয় হলো। সে খাতা কলম নিয়ে গেল ড্রয়িং রুমে, কিন্তু রেদন নেই। সে 10 মিনিট আগেই চলে গেছে। ছেলেটাকে এত করে রাতের খাবার খেয়ে যেতে বললো, তাও খেলো না। এত লাজুক হলে চলে? হোটেলে কি খায় না খায় তার ঠিক নেই। ইসমাতারা বেগম এসব বলে দুঃখ করলেন। তারপর মন বেজার করে রান্নাঘরে চলে গেলেন। রান্নাঘরে গিয়ে খাবার বেড়ে টেবিল সাজিয়ে সবাইকে খেতে ডাকলেন। ডাক শুনে কুহু, রূপক আর তাদের বাবা এসে যে যার চেয়ার টেনে বসলো। স্বামীর পাশে চেয়ারে বসলেন ইসমাতারা বেগমও। তিনি ছেলে মেয়ের প্লেটে খাবার বেড়ে স্বামীর উদ্দেশ্যে বললেন, রূপকের বন্ধু রিদওয়ানকে চেনো তাই না? ছেলেটা ভীষণ ভালো, কথাবার্তা অমায়িক, বিনয়ী, লাজুক, ট্যালেন্টেড বটে। জানো, ছেলেটা এতদিন পর দেশে ফিরে রাগের বসে কোনো রিলেটিভদের বাসায় ওঠেনি, একা একা হোটেলে থাকছে। আমার না খুব মায়া লাগছে। যতই হোক আমি তো মা, মায়েরা জানি ছেলে মেয়ে বাইরে থাকলে মায়ের মন কতটা উতলা থাকে। আমাদের গেস্ট রুমটা তো ফাঁকা পড়ে থাকে, ভাবছি ছেলেটাকে বলল এখানে এসে থাকতে। আর কুহুর কলেজে নাকি টিচার পদে জয়েন করেছে। সে যদি আমাদের বাসায় থাকে কুহুর পড়াতে পারবে। পছন্দের চিংড়ির মালাইকারি দিয়ে তৃপ্ত সহকারে ভাত মুখে দিয়েছে কুহু। ব্যাস, তার গলা দিয়ে আর খাবার নামলো না। সে কারণে দৃষ্টিতে তাকালো বাবা মায়ের দিকে। তারপর বলল, গেস্ট রুমে রেখে গেস্ট বানানোর কি দরকার? একেবারে মেয়ের সঙ্গে বিয়ে দিয়ে ঘর জামাই করে ফেলো আম্মু। দয়ার শরীর তোমার, এতে সে বাসা পাবে, তোমার মনও শান্ত হবে। হিরো মার্কা খারুস চেহারার লোকটা পাত্র হিসেবেও বন্ধ হবে না। তাকে ডাকো, এখনই ডাকো। বিয়ের কাজটা চট জলদি সেরে ফেলি। উপরোক্ত কথাটি কুহু মনে মনে বলে পানির সাহায্যে মুখের ভাতটুকু গিলে নিল। মনে মনে না বলে উপায়ই বাকি। এই কথা বাবা মাকে সরাসরি বলা যায়? যায় না। যে যতই বেলাজ হোক তবুও মানুষ তো, আর মানুষের চক্ষু লজ্জা বলে একটা ব্যাপার থাকে, তারও আছে। রেদনকে সে যতই পছন্দ করুক, স্যার তো মনে মনে স্যারের গোষ্ঠী শুদ্ধ উদ্ধার করা যায়। কিন্তু বিয়ে, ঘর জামাই এসব যেন শ্রুতিকটু দেখায়, চোখে লাগে। তাছাড়া বাঙালি বাবা মা এতটা ভালো হয় না। বাঙালি সন্তানরা খুব কম ফ্রেন্ডলি বাবা মা পায়। সে পায়নি। যারা পায়নি তারা জানে ভুলভাল বকলে কাঁঠালের ডাল থেকে শুরু করে ডাল ঘুটনির আঘাত ঠিক কতটা তীব্র। তার বাবা মা অরিজিনাল বাঙালি, তাদের মাঝে বিন্দু ফোঁটা খাদ নেই। সে যদি সত্যি সত্যি কথাটি উচ্চারণ করত তাহলে সঙ্গে সঙ্গে ভাত তোলা চামচ ছুঁড়ে মারতেন তার মমতাই মা ইসমাত আরা বেগম। সেই চামচ ঠিক কোথায় লাগতো বলা মুশকিল, তবে লাগতো এটা শিওর। ভাইয়ের বন্ধু মানে ভাই, যতই হোক আপন মায়ের পেটে রক্তহীন সম্পর্কের ভাই। ধরা যায় হাক ডাকে সাজানো ভাই, তবুও ভাই। আর তাকে নিয়ে মজা করা, তার এই কথার পৃষ্ঠে মজার করার স্বাদ ভাতের চামচের করাঘাতে মিটিয়ে ছাড়তেন। এরা বাঙালি বাবা মা, অন্য কিছু না। তাই উক্ত কথাটি মনে মনে জবাব দিয়ে মনকে আপাতত ঠান্ডা করলো। মুখ ফসকে বললে যদিও কলিজাটা ঠান্ডা হতো। কিছু করার নেই, আপাতত দুধের স্বাদ ঘোলেই না হয় মেটাক। তখন ইসমাতারা বেগম স্বামী মোশাররফ হোসেনের সঙ্গে বকবক করেই যাচ্ছেন। ওনার একটাই কথা, উনি ছেলেটাকে বাসায় থাকতে দিবেন, ব্যাস। ছেলেটা দেশে এসে বন্ধুর বাসা থাকতে হোটেলে পড়ে থাকবে, তবুও ওনারা দেখেও না দেখার ভান ধরবে। তাহলে ব্যাপারটা ছোট লোকই হয়ে যায়। বন্ধুত্ব নিয়ে কথা ওঠে। কুহু তার আম্মুর জনদরদি মার্কা ভাষণ শুনে রাগে তাকালো না, কথাও বলল না।
রূপক 3 নম্বর চিংড়ি পাতে তুলে নিয়ে মজা করে খাচ্ছে। চিংড়ি তাদের দুই ভাই বোনের ভীষণ পছন্দ, এতটাই পছন্দ যে তার বন্ধুকে নিয়ে এত কথা হচ্ছে অথচ তার কোনো হেলদোল নেই। সে আছে খাওয়ার তালে, সে খেতেই মনে হয় পৃথিবীতে এসেছে। ভাইয়ের কাজকর্ম দেখে কুহুর মাঝে মাঝে মনে হয় তার ভাই আস্ত পাগল। অবশ্য পাগল ছাড়া দুনিয়া চলে না, তার ভাই হচ্ছে খাওয়া পাগল, ভাবের পাগল। এছাড়া এটাও বুঝছে না কুহু তার আম্মুর মাথার নাট টাট খুলে পড়ে গেল নাকি, পড়লে সেটা কোথায় পড়লো, সেটা তুলে এক্ষুনি লাগিয়ে না দিলে সর্বনাশের মাথায় বাস। তার মাতারানী এত দরদি হয়ে উঠেছে যে তিনি প্রায় ভুলেই বসেছেন ওনার এক অতীব সুন্দরী বিবাহযোগ্য কন্যা আছে, আর তিনি যাকে বাসায় রাখার কথা বলছেন সেই যুবকটি বিবাহযোগ্য এক সুদর্শন যুবক। বিবাহযোগ্য মেয়ে এবং ছেলে দুজনে আগুন এবং ঘি পাশাপাশি রাখার মতো বিপজ্জনক। তাছাড়া মানুষ শুনলে কি বলবে? সবাই কি তার মায়ের মতো সরল মনের, নাকি সবার চিন্তা ভাবনা হয় সহজ সরল, যেখানে ভাইয়ের পাশাপাশি হেঁটে গেলে গফ নামক তোকমা লেগে যায় মাঝে মাঝে, সেখানে এক বাসায় ভাইয়ের বন্ধু থাকলে না জানে কত কেচ্ছা রটিয়ে দেয়। আসলে দোষটা সমাজের না, দোষ মানুষের চিন্তাধারার, কুৎসিত মনোভাবের। তার মা একজন আদর্শ মায়ের স্থানে দাঁড়িয়ে হয়তো ঠিক বলছে। নিজের সন্তান বাইরে দেশে গিয়ে হোটেলে থাকলে তার মনটা নিশ্চয়ই খুশিতে ডগমগ করতো না, গলা দিয়ে ভাত নামতো না। ছেলে যতই বড় হোক, কর্ম করুক, ছেলে চিন্তায় কেঁদে কুল পেতেন না। কেন পেতেন না? কারণ তিনি একজন মা। আর নারীরা সর্বোপরি কঠিন মনের হলেও একজন মা হতে পারে না, কখনো না। যার ঘরে দুটো ছেলে মেয়ে আছে সেই মা কিভাবে কঠোর মনের হতে পারে? তিনি নিজের ছেলেকে রেদনের স্থানে দাঁড় করিয়ে এই সিদ্ধান্তটা নিয়েছে, এটাও বুঝেছে। তবুও সব দোষ ওই হুকোমুখো নন্দলালের, থুড়ি রেদনের। সে কেন বাসায় আসতে গেল? আসলি ভালো কথা, হোটেলে থাকার কথা জানালি কেন? তুমি বড় লোকের বেটা, ইনকামও করো, সারাটা বছর হোটেলেই না হয় থাকো। মোশাররফ হোসেন সহধর্মিণীর কথাগুলো মন দিয়ে শুনে রূপকের দিকে তাকালেন। বাবার দৃষ্টির মানে বুঝলো রূপক। সে এতক্ষণে মুখ খুলল, আম্মু তুমি যত যাই বলো রেদন এখানে থাকবে না। তোমার আগে আমি ওকে বলেছিলাম, কিন্তু সে শোনেনি। সে কারো বাসায় এসে থাকার মতো ছেলে না, সে এক কঠিন ব্যক্তিত্বের মানুষ। সর্বদা নিজে যা ভালো বুঝবে তাই করবে। যত কঠিন পরিস্থিতি আসুক সে ভাঙবে, তবুও মচকাবে না। ওকে আমি চিনি, ইভেন আমরা প্রতিটা বন্ধু ওকে খুব ভালো করে চিনি। কিছুক্ষণ আগে যাওয়ার সময়ও এখানে থাকার কথা বলেছিলাম, উল্টো আমাকেই কথা শুনিয়ে দিয়েছে। কি বলেছে জানো? বল শুনি। বলেছে আমরা যে তাকে বাসায় থাকার অফার করেছি তাতেই সে খুশি, কিন্তু সে এখানে থাকতে পারবে না, কারণ আমাদের বাসার একটা অবিবাহিত মেয়ে আছে, আর সেও অবিবাহিত ছেলে। লোকজনে যখন জানবে সে আমার বন্ধু, এমনকি আমার বাসায় থাকছে, তখন সবার আগে আঙ্গুল উঠবে কুহুর ওপর। বাঙালি জাত নাকি জল ঘোলা করতে এক্সপার্ট। সে আসলে কি বোঝাতে চেয়েছে আশা করি আর বলতে হবে না। রিদওয়ান খুব বুদ্ধিমান ছেলে আম্মু, মনটাও পরিষ্কার, যা বলবে মুখের উপরে, রাগ ঢাক ব্যাপারটা তার মধ্যে নেই, কখনো দেখিও নি। মোদ্দা কথা, সে আমার থেকে শতগুণ বেশ বুদ্ধি নিয়ে চলে। ছেলেটার সঙ্গে কথা বলেই বুঝেছি। তবে রিদওয়ান বলেছে সময় সুযোগ বুঝে মাঝে মাঝে এসে তোমার সাথে দেখা করে যাবে, তুমি যেন রাগ না করো। এ কথাটা শুনে ইসমাতারা বেগমের হাসি চড়া হলো। উনি গাল ভর্তি করে হাসলেন, তবে জবাবে কিছু বললেন না। মৃদু হাসতে হাসতে খাওয়াতে মন দিলেন। ওনার সবচেয়ে বড় গুণ, উনি মানুষ চিনতে পারে, কথার ধরন, চোখের ভাষা পড়তে পারেন। এদিকে কুহু হতবাক। রেদন এভাবে ভেবেছে, বুঝিয়ে বলেছে দেখে সত্যি সে অবাক। অন্য কোনো ছেলে হলে অফারটা হাতছাড়া করতো না। ছেলেটা অল্প অল্প ভালো আছে বোঝা যাচ্ছে, কিন্তু স্যার হিসেবে খুবই খারাপ, খুবই খারাপ। এসব ভাবতে ভাবতে হঠাৎ তার মনে হলো আসলে সে কেন রেদনকে দেখতে পারছে না। দোষটা তো নিজে করেছে, সেই তাকে ভুল ঠিকানে দেখেছে, অহেতুক অচেনা গলিতে ঘুরিয়েছে, নিজে দোষ করে নিজেই রাগ দেখাচ্ছে। এ কেমন কথাবার্তা? না, এটা ঠিক হচ্ছে না। সে খুব চঞ্চল হতে পারে, ইংলিশে কাঁচা হতে পারে, সব পরীক্ষায় ফেল করতে পারে, কিন্তু মনের মধ্যে অহংকার পুষে রাখে না, রাগ করে থাকতে পারে না। ভাইয়া যখন এত ভালো ভালো কথা বলল, এবারের মতো তাকে মাপ করাই চাই। এসব ভাবে সে মনের রাগটা দূরে ছুঁড়ে দিল। তৃপ্তি সহকারে খাবার খেলো, গল্প করলো, নিজে হাসলো, সবাইকে হাসালো। তারপর টেডি জড়িয়ে ধরে শুয়ে পড়ল। তখন তার স্মরণ হলো এত সুন্দর একটা গিফটের জন্য তাকে থ্যাঙ্কস দেওয়া হয়নি। ছি, মনেই ছিল না। কালকেই কলেজে গিয়ে টাটকা টাটকা থ্যাঙ্কস দিয়ে দিবে। এসব ভাবতে ভাবতে সে নিশ্চিন্তে ঘুমের দেশে পাড়ি জমালো। তখন বুকের সঙ্গে লেপ্টে রেখেছে রেদনের দেওয়া নতুন টেডি। পছন্দের জিনিসগুলোকে সে এভাবেই আগলে রাখে। পরের দিন সকালবেলা থাই গ্লাসে সেই তখন থেকে ঠক ঠক শব্দ হচ্ছে। সে বুঝছে কারা এসেছে, তবু অলসতায় ঝুঁকে ধরেছে সর্বশরীর। উঠতে ইচ্ছে করছে না। প্রায় আধা ঘন্টা ধরে এপাশ ওপাশ করছে সে। একটা সময় ঠকঠক শব্দ বন্ধ হয়ে গেল।
বন্ধ হওয়া মাত্রই সে ধরফড়িয়ে উঠে বসলো। চটজলদি উঠে দৌড়ে গেল ব্যালকনিতে। যা, আজ সে চলে গেছে, যাওয়াটাই স্বাভাবিক। এতক্ষণ অপেক্ষা করলো, তাকে ডাকলো, আর সে মনের শয়তানিকে পাত্তা দিয়ে শুয়েছিল। আজকে সকালটা শুরু হলো মিস্টেক দিয়ে। না জানি কতদিন হয় সে মন খারাপ করে ফিরে আসতে আবারও সেই ঠক ঠক শব্দ হলো। কুহু গাল ভর্তি হেসে থাই গ্লাসটা সরিয়ে দিতেই এক ঝাঁক শালিক একযোগে ছুটে এসে জায়গা দখল করলো তার ব্যালকনির গ্রিলে। কিচিরমিচির শব্দে ভারী করে তুলল পরিবেশ। কুহু দৌড়ে গিয়ে গম, ধান, ভুট্টা এনে মুঠা মুঠা তুলে ছিটিয়ে দিল ব্যালকনির মেঝেতে। শালিক পাখির দল ঠুকরে ঠুকরে খেতে লাগলো, সঙ্গে কিচিরমিচির শব্দ। সম্ভবত দেরি করে তাকে বকা দিচ্ছে। কুহু দরজার কাছে দাঁড়িয়ে শালিকদের খাওয়া দেখছে। তার এখন প্রতিটা সকাল শুরু হয় এসব স্পেশাল মেহমানদের সঙ্গে গাল গল্প করে। শুরুতে এদের সংখ্যা ছিল মাত্র একজন। সেই পাখিটা আর আসে না, কোথাও দেখতে পায় না। প্রথম যে শালিকটা এসেছিল তার নাম রেখেছিল দুখু, কারণ দুখুর এক পা ছিল না। খুব কষ্ট করে হাঁটতো পাখিটা, দেখে ভীষণ মায়া হতো। দুখু রোজ ভোরবেলা তার থাই গ্লাসে ঠোঁট দিয়ে টোকা দিত। একদিন সে ব্যাপারটা খেয়াল করে দুখুকে খেতে দিয়েছিল। দুখু পেট পুড়ে খেয়ে চলে গিয়েছিল, কিন্তু পরের দিন সকালে আবার এসেছিল, আবার খেয়ে গিয়েছিল। এভাবে প্রতিদিন আসতো সে, সঙ্গে আনতো অনেকগুলো সঙ্গীকে। সঙ্গীগুলো এখন রোজ আসে, কিন্তু দুঃখে আসে না। কেন আসে না জানাই না তার। তবে দুখু মারা গেছে একথাও ভাবতে চায় না সে। খারাপ লাগে, কষ্ট হয়, তাই সে মনে করে দুখু আছে। হয়তো কোনো কারণে অভিমান করে ও চিনপুরেতে চলে গেছে। তার অভিমান ভাঙলে ঠিক ফিরে আসবে। যে দুখু পায়ের কারণে হাঁটতে পারতো না, খাবার সংগ্রহ করতে পারতো না, সেই দুখু তার মাধ্যমে এতগুলো পাখিদের খাবারের তার ঘাড়ে দিয়ে হারিয়ে গেছে। কি অদ্ভুত, তাই না? মানুষের জীবনেও তাই। কিছু কিছু মানুষ জীবনে আসে আলো হয়ে, আনন্দ উল্লাসে ভরিয়ে দেয় চারপাশ। তারপর যখন সে অভ্যাসে পরিণত হয়, তখন মানুষটা হঠাৎ করে হারিয়ে যায়, তলিয়ে যায় অচেনা গন্তব্যে। নতুবা জীবন থেকে আনন্দ কেড়ে কষ্টের মুখে ঠেলে দেয় অনাকাঙ্ক্ষিতভাবে। শালিকরা পেট পুড়ে খেয়ে চলে গেলে সেও ফ্রেশ হতে গেল। এখন বাজে 7:04। ক্লাস শুরু হবে 8:30 থেকে। কুহু একেবারে রেডি হয়ে ব্যাগ কাঁধে নিয়ে নিচে নামলো। ধীরে সুস্থে নাস্তা সারলো। রোজ তার বাবাই অফিসে যাওয়ার সময় তাকে কলেজের গেটে নামিয়ে দিবে। আজ নাকি বাবা যাবে না, অন্য কাজ আছে। রূপক বাসাতেই আছে, তবে ঘুমাচ্ছে। বাসায় বোম ফেললেও উঠবে কিনা সন্দেহ, তাই সে নাস্তা সেরে বেরিয়ে পড়ল। হুটোপুটি গ্যাংয়ের সকলে রাস্তায় এসে গেছে। সে না যাওয়া অবধি কেউ কলেজে ঢুকবে না, বলেও লাভ হয় না তাদের। আসলে বন্ধুগুলো পেয়েছে ভাগ্য করে। স্কুল থেকে তারা 5 জন একসঙ্গে আছে। সারা জীবন একসঙ্গে থাকার ইচ্ছেও আছে। আসলে জীবন তো পরিকল্পনা মাফিক করে না, না চলে কারো ইচ্ছে মতো। পরের কথা পরে ভাবা যাবে, তবে যতদিন একসঙ্গে আছে কেউ ফ্রেন্ডশিপ নষ্ট করবে না। প্রিয় বন্ধুদের নিয়ে ভাবতে ভাবতে সে রিক্সা নিয়ে কলেজে চলে গেল। মিরাজ, পিয়াস, চন্দ্র আর নিকিতা কলেজের গেটের সামনে দাঁড়িয়ে আছে। তাদের চোখে মুখে বিস্ময় ঠিকরে পড়ছে। কলেজের গেট দিয়ে অবাক দৃষ্টিতে তাকিয়ে কিছু দেখছে। সে ভাড়া মিটিয়ে বন্ধুদের কাছে গিয়ে দাঁড়ালো। সবার মতো সেও তাকালো কলেজের মাঠের দিকে। বেদন একটা ছেলের হাতের তালুতে বেত দিয়ে মারছে। সে এবার জানতে চাইলো আসল ঘটনা। তাকে দেখে মিরাজ জানালো ছেলেটা একটা মেয়ের ওড়না ধরে টান দিয়েছে। সে বেছে বেছে সুন্দরী মেয়েদের নোংরা স্পর্শ করে। লোকলজ্জার সম্মানের ভয়ে কেউ কিছু বলে না। ব্যাপারটা আজকে রেদন স্যারের চোখে পড়েছে। হাতে নাতে ধরায় ছেলেটা পালাতে পারেনি। ফলস্বরূপ যে হাতের নোংরা স্পর্শ করেছে সেই হাতে বেতের বাড়ি উপহার দেওয়া হচ্ছে। এই কথা শুনে কুহু মনে মনে খুশি হলো। যাক, এতদিনে একজন লয়াল স্যারকে পাওয়া গেল। অতঃপর তারা ক্লাসে চলে গেল। বেশ কিছুক্ষণ আড্ডা দিল। তারপর ক্লাসের সময় হলে যে যার আসনে বসলো। 5 মিনিট পর রেদন স্যার আসলো। তার হাতে একটা ইংলিশ বই। স্যার এসে নাম প্রেজেন্ট করে আগে হোমওয়ার্ক দেখাতে বলল। যার খাতা তার সামনেই রাখতে আদেশ করলেন। উনি যারটা ইচ্ছে তারটা দেখবে, আর যে হোমওয়ার্ক করেনি সে যেন সসম্মানে আগে দাঁড়ায়। উনি যদি দেখে হোমওয়ার্ক না করা সত্ত্বেও কেউ বসে আছে আর ওনার নজরে পড়েছে, তাহলে কপালে দুঃখ আছে। এই কথা শুনে একে একে 17 জন দাঁড়ালো। কুহুও দাঁড়ালো। স্যার সকলের দিকে তাকিয়ে একে একে কারণ জিজ্ঞাসা করলো। যে উপযুক্ত কারণ দেখাতে পারলো তাকে বসতে বললো, আর যে পারলো না তাকে 5টা করে বেতের বাড়ির সঙ্গে দাঁড়িয়ে থাকার আদেশ দিল। 17 জনের মধ্যে 3 জন বসার অনুমতি পেয়েছে। বাকিরা দাঁড়িয়ে একে একে মার খাচ্ছে। স্যার এবার কুহুতে জিজ্ঞাসা করলো, হোমওয়ার্ক করেননি কেন? করতে যাচ্ছিলাম, তখনই বাসায় গেস্ট এসেছিল। স্পেশাল গেস্ট? জি স্যার, আমার ভাইয়ার বন্ধু। তা ভাইয়ার বন্ধুকে কি আপনি রেঁধে বেঁধে খাইয়েছিলেন? জি না স্যার। গুড, এবার হাতটা বাড়ান। স্যার বলছিলাম যে একটা বাড়তি শব্দ উচ্চারণ করলে একটা করে মায়ের বাড়বে। ক্লাসের সময় যাচ্ছে,
হাতটা বাড়ান। করুণ দৃষ্টিতে রেদানের দিকে তাকিয়ে আছে। চোখ বলছে এবার মতো ছেড়ে দিতে, কিন্তু পাষাণ ছাড়ল না, বরং শক্তি দিয়ে তার দু হাতের তালুতে মোট 3টে বাড়ি দিল। পাওনা রইল আরো 2টো। সবাইকে 5টা মেরেছে, তার জন্য 5টা বরাদ্দ, কিন্তু 3টেতেই তার ফর্সা হাত লাল টকটকে রূপ ধারণ করলো, যেন রক্ত বেরিয়ে আসবে। দাঁতে দাঁত চেপে দাঁড়িয়ে রইল কুহু। ছলছল করে উঠল তার চোখ জোড়া, হাত জ্বলে যাচ্ছে। মনে হচ্ছে কেউ ছুরি দিয়ে কেটে ফালা করে দিয়েছে। অনেক মার খেয়েছে সে, কিন্তু আজকে মায়ের অন্যরকম। এ যেন কারো চাপার আগের বহিঃপ্রকাশ। সে কাঁদবে না করেও ওর গাল বেয়ে গড়িয়ে গেল জল, ফুফিয়ে উঠল। মোট 5টা মার বুঝিয়ে দিয়ে স্যার পড়ানো শুরু করলো। ওয়ার্নিং দিল সবার দৃষ্টি যেন বইতেই থাকে। কোনো গুজুর ফুসুর করলে কান ধরিয়ে দাঁড় করিয়ে রাখবে, আর ক্লাস করতে ইচ্ছে না হলে বেরিয়ে যেতেও পারে। গুরুগম্ভীর কণ্ঠে বলা কথাগুলো শুনে পুরো ক্লাস নীরব। সকলে দৃষ্টি বইয়ের দিকে। কুহু বাকি 14 জনের মতো দাঁড়িয়ে আছে। নীরবে তার অশ্রু গড়িয়ে যাচ্ছে, 2 হাতেই ব্যথায় টনটন করছে। নিকিতা তার হাতটা আড়াল করে টিস্যু ভিজিয়ে চেপে ধরে আছে, কিছু বলারও সাহস পাচ্ছে না। অদূরে বসা পিয়াসরা তারা বইয়ের দিকে তাকিয়ে মনে মনে ফুঁসছে, গালে ছুটছে নিষ্ঠুর স্যারটাকে। কুহু সামনে বই রেখে এক দৃষ্টিতে তাকিয়ে আছে বইয়ের পাতায়, এখনও নীরবে কাঁদছে। তোতাপক্ষীর মতো নাকটা লাল হয়ে গেছে। সে 100% শিওর রেদান ইচ্ছে করে তাকে এত জোরে মেরেছে। তার মতো করে কাউকে সে মারেনি, এজন্য মার খেয়ে কেউ কাঁদেনি। কিন্তু তাকেই বা এভাবে মারলা কেন? কিসের রাগ তুলল? ভুল ঠিকানায় পাঠানোর জন্য, নাকি কালকে রেগে তার সামনে থেকে উঠে চলে যাওয়ায়? কলেজের প্রিন্সিপাল আতিকুর রহমানের অফিস রুমে বসে আছে রেদান। তার দৃষ্টি টেবিলে থাকা পানি ভর্তি কাচের গ্লাসের দিকে। মুখভঙ্গি অত্যন্ত স্বাভাবিক, চোখের চাহনিতে শীতলতা। প্রিন্সিপাল এই অবধি তাকে অনেক প্রশ্ন করেছে, কিন্তু সে একটিরও জবাব দেয়নি। জেদ চেপে চুপ করে বসে আছে, যেন প্রতিজ্ঞা করেছে টু শব্দ করবে না। ভাবভঙ্গিতে স্পষ্ট যে কাউকে জবাব দিতে বাধ্য নয়, দিবে না। এই জেদি একগুঁয়ে স্বভাবের ছেলেটার সঙ্গে না পেরে প্রিন্সিপাল বেল বাজিয়ে টুটুলকে ডাকলেন। টুটুল সাধারণ কর্মচারী, চাটা করা চিটারদের আদেশকৃত টুকটাক কাজকর্ম করে থাকে। বয়স কতই বা, 22 কি 23। টুটুল বেল শুনে দ্রুত অফিস রুমে এসে পৌঁছালো। হাতের ফাইল ধরা অবস্থাতে হাসি মুখে জানতে চাইল, কিছু লাগবো স্যার? প্রিন্সিপাল স্যার মুখটা গুরুগম্ভীর করে বললেন, ইংলিশ ক্লাসে রিদওয়ান যাদেরকে মেরেছে তাদের সবাইকে ডেকে আনো, সবাই যেন আসে, সবাই। জি স্যার। আদেশ পেয়ে টুটুল চলে গেল। আর প্রিন্সিপালের কথা শুনে রেদান হাসল। হাসির কারণে তার বাঁকা দাঁতটা স্পষ্ট দেখা গেল। প্রিন্সিপাল সেটা 2 চোখ ভরে দেখলেন, মন ভরে দোয়া করলেন। তিনি মাঝে মাঝে ভেবে পান না রেদওয়ানের দাঁতের কারণে হাসিটা এত সুন্দর, নাকি হাসির কারণে তার দাঁতটা এতটা সুন্দর দেখায় কোনটা। তবে যেটাই হোক, উনি চান ছেলেটা সবসময় হাসুক, সুখ স্বাচ্ছন্দ্যে থাকুন, কখনো কোনো কষ্টের ছোঁয়া না পাক। কিন্তু এই জীবনে বাঁচতে হলে লড়তে হবে, মুখোমুখি হতে হতে সুখ এবং দুঃখের। তবেই না মানব জীবনের সার্থকতা আসবে। প্রিন্সিপালকে এভাবে মুগ্ধ নজরে তাকাতে দেখে রেদওয়ানের হাসি মুছে গেল। থমথমে মুখে ঘাড় ঘুরিয়ে অন্যটে তাকিয়ে রইল। হাসি মুখটা মলিন হতে দেখে প্রিন্সিপাল দীর্ঘশ্বাস ছাড়লেন। বুঝলেন ছেলেটা এখনও ওনার প্রতি অভিমান পুষে রেখেছে, তীব্র অভিমান। আচ্ছা, ওনাদের বাবা ছেলের অভিমান কখনো ভাঙবে না? ছেলেটা পূর্বের মতো বাবা বলে ডাকবে না? হয়তো ডাকবে না, কারণ ছেলেটাও হয়েছে বড্ড একরোখা, রাগে জেদে, মায়ের মতোই বেপরোয়া, লাগাম ছাড়া। রাগটা যেন তাদের রন্ধে রন্ধে, তারা যা বলবে সেটাই ঠিক। নয়তো এতবার করে বলার পরেও হোটেলে উঠল কেন? কেন নিজের বাবার এত বড় বাসা থাকতে একা থাকছে? কি বোঝাতে চায় উনি? বাবা হিসাবে বিবেকহীন, দায়িত্বজ্ঞানহীন? ভুল বোঝাবুঝি কারণ সমাধা করেছে অনেক আগে, তবুও কেন ওনাকে মা ছেলে এভাবে দূরে সরিয়ে রাখে? উনি কি মানুষ না? ওনার কি কষ্ট হয় না? স্ত্রী 2 ছেলে মেয়ে থাকতেও ওনাকে একা বসবাস করতে হয়, জ্বরে একা একা কাতরাতে হয়, এত বড় ডাইনিং টেবিলে একা একা বসে খেতে হয়। যাদের জন্য শখের বসে এত বড় বাড়ি বানিয়েছিলেন তারা থাকে না, কারো হাসিতে কলকল করে ওঠে না বাড়ির ড্রয়িং রুম। লোক নেই, জন নেই, সংসারের হাল ধরার কেউ নেই, দিন শেষে ক্লান্ত শরীরে বাসায় ফিরে 2টো কথা বলার মানুষ নেই। এগুলো কি কষ্ট না? স্ত্রী সন্তান থেকে উনি নিঃস্ব, এটা কি একজন পুরুষের বুক ব্যথার কারণ না? কিন্তু কাদের বোঝাবে এ কথা? কে বা বুঝবে ওনার কষ্টগুলো? যদি বোঝার মতো কেউ থাকতো তাহলে ওনার ভাঙা সংসারটা অনেক আগেই জোড়া লাগতো। হাসি খুশি, রাগ অভিমানে মুখরিত হতো, উঠত মৃতপ্রায় সংসারটা। উনি কলেজে পারিবারিক আলোচনা পছন্দ করে না, ব্যক্তিগত সম্পর্কের টান কলেজের বাইরে, ভেতরে নয়। তবে যেদিন হঠাৎ রেদওয়ান এসে গেস্ট টিচার হয়ে কলেজে জয়েন করার কথা জানায়, সেদিন কিছুটা আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন। অবাধ্য চোখ জোড়াও ভিজে উঠতে চেয়েছিল।
এতদিন পর ছেলেকে দেখে বুক ভার হয়ে এসেছিল। ভীষণ ইচ্ছে হচ্ছিল ছেলেটাকে বুকে জড়িয়ে নিতে, ছেলের কাঁধে মাথা রেখে হুহুক করে কাঁদতে, কিন্তু তিনি পারেনি বলেই হয়তো ছেলেটা দূরে দূরে থাকে। দুপুরের লাঞ্চে ডাকলে আসে না, ফোন করলে ধরে না, ধরলেও কথা বলে না, কেন জানি পালিয়ে পালিয়ে থাকে। রেদন ঘড়িতে সময় দেখল, তার আরেকটা ক্লাস আছে। এতক্ষণ বসে থাকা যায় না ভেবে উঠতে যাবে, তখন কুহুসহ মোট 17 জনের একটা দল এলো, এসে সালাম দিল। অফিস রুমে রেদনকে দেখে সকলে একে অপরের দিকে তাকালো, কেউ কেউ ভয়ে ঠোক গিলল, এক একজনের মুখ চুপসে গেল, বুক ধড়ফড় করতে লাগলো, কিন্তু কেউ নড়ার সাহস করল না। তাদের ভয়ার্ত মুখ দেখে রেদন তাদের দিকে তাকিয়ে হাসলো, মুস্কি হাসি। স্যারকে হাসতে দেখে অনেক সাহস পেল। রেদন আবার ঘুরে বসে ফোন স্ক্রল করতে লাগলো। সে তাকিয়ে থাকলে ছেলে মেয়েগুলো ভয়েই কথা বলতে পারবে না, অথচ তাদের এখন কথা বলা উচিত। তখন প্রিন্সিপাল সকলের উদ্দেশ্যে জিজ্ঞাসা করলেন, রিদওয়ান কেন মেরেছে তোমাদের? একথা শুনে কুহুর আগে গজগজ করে জবাব দিল, হোমওয়ার্ক করে আসিনি তাই। এভাবে মারধরের নিয়ম নেই, তাছাড়া মারের নিয়ম নেই, তবুও তো মেরে। এক কথার পাল্টা জবাব দিতে পারল না কুহু। রেদন ঘাড় ঘুরিয়ে তাদের দিকে তাকিয়েছে। তাদের বলতে তার দিকেই এমন সর্পশীতল চাহনি দেখে কুহু কথা গুলিয়ে ফেলল, কি বলতে চেয়েছিল সেটাও ভুলে গেল। নতমস্তকে নিশ্চিহ্ন হয়ে দাঁড়িয়ে রইল। আর একটা কথাটাও উচ্চারণ করার সাহস হলো না তার। হবেই বা কিভাবে? এমন খাইয়া ফেলামো লুক নিয়ে তাকিয়ে থাকলে কথা বলা যায়? কুহু কথা সম্পূর্ণ না করাতে প্রিন্সিপাল ভুরুকুচকে তাকালেন। ছেলেকে তাকাতে দেখে বুঝলেন ব্যাপারখানা, চোখ দ্বারা নীরব হুমকি। সঙ্গে খেয়াল করলেন এতগুলো ছেলের মাঝে একটি মাত্রই মেয়ে। মেয়েটি ভারী সুন্দর দেখতে, তবে তার মুখ লাল হয়ে আছে, বোঝা যাচ্ছে সে কেঁদেছে। কাদার ফলে মুখের এই করুণ অবস্থা, কান্না এখনও তার গলাতেই আটকে আছে, কথা বললে ফুফানের মতো শোনাচ্ছে। তখন শাহেদ নামের একটা ছেলে এগিয়ে এলো। সে বুকে সাহস নিয়ে বলল, স্যার আমাদের ছেলেদের মেরেছে কলেজের ছাদে বসে সিগারেট খাওয়ার জন্য। আর আসলে স্যার ঘটনাটা খুবই লজ্জাজনক। তবে স্যার আমাদের মেরেছে, আমাদের অভিযোগ নেই, তবে এইটুকু বলতে পারি স্যার পড়ার অজুহাতে মেরেছে। এর পিছনে অনেক বড় অপরাধ জড়িয়ে আছে। যেই অপরাধ করেছি তাতে আমাদের কলেজ থেকে বের করে দিলেও অবাক হব না। কি অপরাধ করেছো বলো, আমিও জানতে চাই। স্যার শায়দ তুতলাতে লাগলো, বলতে পারল না। সকলেই মাথা নিচু করে নিল। অপরাধীরা যেভাবে দাঁড়ায় তারাও সেভাবে দাঁড়িয়ে আছে। শুধু কুহু বোকা বোকা চোখে সবাইকে দেখে যাচ্ছে। এরা কি বলছে কিছুই বুঝছে না সে। অপরাধ, মার, ছাদ, সিগারেট খাওয়া, এসব কোথা থেকে এলো? কি বলছে এরা? সব তার মাথার উপর দিয়ে যাচ্ছে। শায়দ যখন কিছু বলতে পারলো না তখন রেদন তাদেরকে যেতে বলল, সে বাকিটা বুঝে নেবে। তার এই কথা শুনে হতভম্ব হয়ে তাকিয়ে রইল সকলে। প্রিন্সিপালের অফিস রুমে বসে গেস্ট টিচারের পদে থেকে সে এমন দুঃসাহস দেখাচ্ছে কিভাবে? প্রিন্সিপাল স্যারও কিছু বলছে না কেন? কিসের ভিত্তিতে রেদনকে ছাড় দিচ্ছেন? সবার মনে এমন ধরনের প্রশ্ন উদয় হলেও প্রশ্ন করার সাহস হলো না কারোরই। তারা সকলে চলে এলো। আসলে এরা কেউই রেদনের নামে অভিযোগ জানায়নি। টুটুল ক্লাসরুমের পাশ দিয়ে আসার সময় রেদনকে এভাবে মারতে দেখেছে, দেখা মাত্রই ওনাকে দেখিয়েছে। স্টুডেন্টদের এভাবে মারার নিয়ম নেই, এই নিয়ে জলঘোলা হয়েছে অনেক। রেদন বাইরে দেশে থাকতো, নিয়মকানুন হয়তো জানে না। এই কথা ভেবে কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে উনি রেদন সহ যাদের মেরেছে সকলকে ডেকে এনেছে, যাতে পরে জলঘোলা না হয়। ব্যাপারটা এখানেই সমাধান হয়। তাছাড়া এই কথা জানাজানি হলে কলেজের রেপুটেশন নষ্ট হবে, ওনাদের শিক্ষার দিকে আঙুল তুলবে। অনেকে এই সুযোগে মিথ্যাচার ছাড়টাতেও পিছপা হবে না। কুহুরা চলে গেল। রেদন জানালো ছেলেগুলো তাদের এক বড় ভাইয়ের কথায় কলেজে এসে গাঁজা বিক্রি করে। এমনভাবে করে এখন অবধি কোনো টিচারের নজরে আসেনি, আর আসলেও গুরুত্ব দেয়নি। এক কাজ হয়ে আসছে গত 3 মাস ধরে। কাজগুলো করে 5 জনের একটা দল। তারা প্রথম ফ্রিতেই দিত। যখন দেখলো যারা ফ্রিতে নিত তারা রেগুলার গাঁজা টানা শুরু করেছে, তখনই তারা ফ্রিতে দেওয়া বন্ধ করে দিল। ফলে গাঁজার নেশা যাদেরকে পেয়ে বসেছে তারা টাকা দিয়ে কিনে খেতে শুরু করলো। গাঁজা বাদে এখন ইয়াবা আনাও শুরু হয়েছে। ইয়াবার দাম বেশি, এজন্য এখন দিচ্ছে 1 পিস মাত্র 80 টাকা। যারা ইয়াবা খাওয়া শুরু করেছে অভ্যাস হয়ে গেলেই দামটা বাড়িয়ে দিবে। এটা হচ্ছে ব্যবসার ট্রিক্স। এসব কেনাবেচা হয় পরিত্যক্ত স্টোর রুমে, ওয়াশরুমে আর ছাদে। আজ সকালে যে ছেলেকে সে মেরেছে সেই কলেজের স্টুডেন্টই না, রাস্তার টোকায়। সে কলেজ ড্রেস পরে রোজ গাঁজা দেওয়ার জন্য আসে, সেই মেয়েদেরকে নানাভাবে হ্যারাস করে।
রেদন এসব কিছু জানতো না, কেউ একজন তাকে চিঠির মাধ্যমে জানিয়েছে। পরে খতিয়ে দেখে ঘটনা সত্য। রেদন তার পকেট থেকে চিঠি বের করে টেবিলের উপরে রাখলো। প্রিন্সিপাল হতবাক হয়ে চিঠিখানা পড়লেন। কবে, কোথায়, কিভাবে কি হয় সব ডিটেলসে লেখা। প্রিন্সিপাল চিঠিটা রেখে বললেন, মেয়েটাও কি এসবের সঙ্গে জড়িত? না, তার কেস অন্য। গুরুতর কিছু? না, তবে আমি সামলে নিব। আসি। একথা বলে উঠতে গেলে প্রিন্সিপাল স্যার রুষ্ট স্বরে বললেন, মেয়েদের গায়ে হাত তুলতে নেই। যত অপরাধী করুক আগে বুঝে বলা উচিত। এভাবে মারবে না কাউকে। মেরে কাঁদানো একজন ভালো শিক্ষকের কাজ নয়। মায়ের কিছুই হয়নি, ওর কপালে আরেক দফা মার নাচছে। রেদনের কথা শুনে স্যার অদ্ভুত দৃষ্টিতে তাকালেন। এটা আবার কেমন কথা? কি এমন দোষ করেছে মেয়েটা? দেখে মনে হলো রেদনকে ভয়ও পায়। ভয়ে তখন কথা বলাও বন্ধ করে দিয়েছিল। এই তেজি বুনো ঘোড়াটা হঠাৎ ফুটফুটে মেয়েটার উপর রাগলো কেন? রাগের কারণ কি? যতদূর মনে পড়ে রেদনের নামে মেয়েলি কোনো কেস নেই। মেয়েদের অসম্মান করে না সে। তাহলে এই মেয়েটার পেছনে হাত ধুয়ে পড়ার কারণ বুঝলেন না। ছেলে বড় হয়েছে, ছেলের পেছনে গোয়েন্দাগিরি করাও ঠিক হবে না। আর রেদন জানলে রেগে যাবে। তাকে রাগানো মানে নিজের সম্মান নিজ হাতে খোয়ানো। উনি আর কথা বাড়ালেন না, তবে মনে মনে ঠিক করলেন মেয়েটাকে নজরে নজরে রাখবে। রেদন ওনার দৃষ্টি পরোয়া করে ততক্ষণে বেরিয়ে গেছে। এ ব্যাপারে কথা বলতে ইচ্ছুক নয় সে। স্যার বেল বাজিয়ে টুটুলকে ডাকলেন, বুঝিয়ে দিলেন তার বর্তমান কাজ। টুটুল কলেজের কর্মচারী ছাড়াও ওনার একজন বিশ্বস্ত লোক। টুটুল ওনার বাসাতেও কাজ করে। বাজার সাদাই করে এমনিতেই ছেলেটা ভীষণ ভালো, বুদ্ধিমানও বটে। এমন দেখা যাক সে গোয়েন্দাগিরি করে চাঞ্চল্য কোনো খবর আনতে পারে কিনা, কিংবা তার বুদ্ধির জোর কতটুকু। অফিস রুম থেকে বেরিয়ে কুহুয়ার কলেজ থাকে না। সে কাঁদতে কাঁদতে বাসায় চলে গেছে। ফোন করেছে আগামী 1 সপ্তাহ কলেজে আসবে না। এমন বিয়াদব স্যারের সামনেই যাবে না। যে সাধারণ ভুল মাপ করতে পারে না সে আবার কিসের স্যার? সে নিজে আস্ত বিয়াদব, সে নাকি দিবে শিক্ষা? দরকার নেই এমন শিক্ষার। এদিকে মেয়েকে কাঁদতে দেখে ইসমাতারা বেগম কি হয়েছে বারবার জিজ্ঞেস করলেন। সে তাও বলেনি। আম্মুর উপরেও তার রাগ হচ্ছে, ভীষণ রাগ। সে রাগে দুঃখে হিজাব আর বি বেল্টটা খুলে কলেজ ড্রেস পরে শুয়ে পড়ল। হাতের অবস্থা খুবই খারাপ, ব্যথায় টনটন করছে আর আড়িভাবে 2টো করে দাগ বসে গেছে। সে হাতের অবস্থা দেখে কাঁদতে কাঁদতে একটা সময় ঘুমিয়ে গেল। তখন তার ফোনে মেসেজ টোন বেজে উঠল। ঘুমন্ত কুহু জানতেও পারল কেউ একজন মরিয়া হয়ে তাকে খুঁজে বেড়াচ্ছে। অবশেষে না পেয়ে নাম্বারে মেসেজ করেছে, কিন্তু কুহুর ফোনের খেয়াল থাকলে তো সারাদিন যা ঘটলো তাতে নিজেরই হুঁশ থাকার কথা না। তাছাড়া সে মেসেজ টেসেজ চেক করে না, কারণ এলে রবি কোম্পানির মেসেজই আসে তার ফোনে। ব্যক্তিগত পছন্দ নেই, মানুষও নেই, কেউ তাকে মেসেজ করতে পারে এই ধারণাও তার নেই। এজন্য হয়তো অনাদারে মেসেজটা আনসিন অবস্থায় থেকে যাবে। কখনো যদি সিন করে তাহলে দেখতে পাবে কারো বুক চাপার আগের খুদে বহিঃপ্রকাশ। রাগটুকু যেন এই মেসেজে উগড়ে দেওয়া। বি বেল্টের সঠিক ব্যবহার না জানলে সেটা ব্যবহারের প্রয়োজন নেই, সেটা নেওয়া যা না নেওয়াও তা। কলেজে এসে ছেলেদের থেকে গা বাঁচিয়ে চলা এক বুদ্ধিমতী মেয়ের কাজ, কিন্তু যারা সস্তা তারা ব্যাপারটা আমলেই নেয় না। ছেলে মেয়ের ফ্রেন্ডশিপ খুবই ভালো, তবে ছেলে হয়ে মেয়ের ভিড় ধরে টানাটানি করা জঘন্যতম কাজ। আর জঘন্য কাজটা করার পরেও যদি সেটাকে হেসে উড়িয়ে দেওয়া হয় তাহলে বুঝতে হবে প্রশ্রয় দুজনেরই আছে। তারা দুজনেই চরম বেয়াদব, আর বেয়াদবের শাস্তি বেয়াদব হয়ে দিতে হয়। ঘড়িতে সময় সকাল 8:30। বাইরে তখন তুমুল ঝড় বৃষ্টি। ঝড়ের কারণে হেলে যাচ্ছে গাছ, ঝরছে শুকনো পাতা, উড়িয়ে দিচ্ছে ধুলো, ভেঙে দিচ্ছে সযত্নে গড়া পাখির বাসা। কালো পিচঢালা রাস্তার বুকে আসছে পড়ছে বড় বড় বৃষ্টির ফোঁটা। মাটির সাদা সাদা গন্ধ ভাসছে চারিদিকে। গতকাল রাত থেকে শুরু হয়েছে অঝোর ধারার বৃষ্টি, যেন ধুয়ে দিচ্ছে দাপদাহের অসহ্যকর গ্লানি। কালকে থেকে ঝিরিঝিরি বৃষ্টি হলেও এখন শুরু হয়েছে ঝড়ের তাণ্ডব, সঙ্গে তাল মেলাচ্ছে অনাকাঙ্ক্ষিত বৃষ্টি। এই মাসে এসো হে বৈশাখ গান গেয়ে বৈশাখকে সাদরে নিমন্ত্রণ করা হয়েছে। পান্তা ইলিশ খেয়ে উদযাপন করার হয়েছে নববর্ষ। বৈশাখ মাসকে কেন্দ্র করে কত বর্ণাঢ্য আয়োজন। রাস্তায় রাস্তায় আলপনার বাহার, রমনার বটমূলে আয়োজিত বর্ষবরণের অনুষ্ঠান। এসব কিছু চমৎকারভাবে পালন না করা হয়েছে। এসো হে বৈশাখ এত সুন্দর সম্মানিত ডাক শুনে বৈশাখও লেজ নাড়তে নাড়তে আজ ভয়ানক রূপ নিয়ে হাজির হয়েছে। এখন তার রূপের অনলে অসহায় মানুষদের কত ক্ষতি হয় কে জানে। তবে এতদিনের তীব্র তাপদাহও কাটিয়ে মিলেছে এক পশলা বৃষ্টির পরশ।
জনজীবনে মিলেছে স্বস্তির আভাস। গরমের তীব্রতা, আবহাওয়ার রুষ্টতা এতদিন ছিল বাঙালির কষ্টের কারণ। এসব ছাপিয়ে পরিশেষে বৃষ্টির আগমন এক প্রশান্তির বার্তা। কুহু ঘুম থেকে তাড়াতাড়ি উঠেছে। মন খারাপের রেশটুকু আর নেই, মেজাজ ফুরফুরে। সে ব্যালকনিতে দাঁড়িয়ে বৃষ্টি দেখছে, হাত বাড়িয়ে ভিজিয়ে নিচ্ছে দুহাত। কখনো বা মুখে গিয়ে আনাই বৃষ্টির ছিটে ফোঁটা ছিটকে পড়ছে চোখে মুখে। অনাকাঙ্ক্ষিত বৃষ্টির স্পর্শ এনে দিচ্ছে অনাবিল সুখানুভূতি। ঝড়ের তাণ্ডব ততক্ষণে কমে এসেছে। এখন চলছে অবিরত বৃষ্টির নৃত্য, বইছে হিমেল হাওয়া। কোথায় যেন ট্রান্সমিটার ব্লাস্ট হলো। তখন হই হই করে উঠল কিছু লোক, চেঁচামেচিও শোনা গেল। কুহু উকি ঝুঁকি মেরে দেখার চেষ্টা করলো, পারল না। সম্ভবত মোড়ের দিকে ট্রান্সমিটার ব্লাস্ট হয়েছে। তাদের বাসার কাছাকাছি হলে লোডশেডিং হতো। কুহু ব্যালকনির গ্রিলের বাইরে হাত বাড়িয়ে গুনগুন করলো, আর বৃষ্টি ঝেপে ধান দিব মেপে, লেবুর পাতা করমচা, যা বৃষ্টি ঝরে যা। গুনগুন করে গেয়ে নিজেই হেসে ফেলল। আগে বৃষ্টি এলেই এটা গাইতো, চুপি চুপি ছাদে গিয়ে ভিজত। যদি পরে আম্মুর মারও খেত, কখনো বাবা আর ভাই আর উসিলাই বেঁচে যেত। ইস, আগেই দিনগুলোই ভালো ছিল। আর এখন বড় হয়ে ঝামেলার শেষ নেই। এখানে যাবে না, সেখানে যাবে না, এর সঙ্গে কথা বলবে না, তার সঙ্গে মিশবে না, একা কোথাও হবে না, এই করবে না, সেই করবে না, বিধিনিষেধের শেষ নেই। যদিও কলেজ কোচিং ছাড়া একা কোথাও যাওয়া হয় না। পড়াশোনা না করলেও আগে কলেজে যেতে খুব ভালো লাগতো। ক্লাস মিস করে বন্ধুদের সঙ্গে জমি আড্ডা দেওয়া যেত, এখানে ওখানে বেড়ানো হতো। অথচ দুদিনে আর ভালো লাগছে না। এত এত অত্যাচার করলে কলেজে টেকা যায়? এখন কলেজে যাওয়ার কথা মনে হলেই গলা শুকিয়ে আসছে, ভয় লাগছে। সে খুব ভালো করেই জানে রিত স্যার এবার থেকে কঠিন কঠিন পড়া ধরবে। যখন পারবে না তখন গতকালকের মতো আবার মারবে। এখন ওকে মারের উপর রাখবে, কারণ না পেলে অকারণে মারবে, তবুও সে মারবে। পাষাণ নিষ্ঠুর হৃদয় নিয়ে তার টিচার হওয়ার থেকে কসাই হওয়া উচিত ছিল। কসাই হচ্ছে তার যোগ্য পেশা, মানাতেও বেশ। পরনে চেক লুঙ্গি আর গলায় গামছা ঝুলিয়ে দিলেই পারফেক্ট লুকে আসতো। তখন হৃদন হৃদ নামে কেটকুটে সবাই ডাকত, কসাই হৃদ। তখন কারো পদধ্বনি শব্দ শুনে কুহু দৌড়ে রুমে চলে গেল। জলদি করে আটকে দিল ব্যালকনি দরজা। তারপর শুয়ে পড়ল ভদ্রভাবে, চোখ জোড়া বন্ধ করলো ছটপট, যেন গভীর ঘুমে নিমগ্ন। তখন ইসমতারা বেগম দরজা খুলে নিঃশব্দে মেয়ের রুমে উকি দিলেন। রুমে চুপ করে শুয়ে থাকতে দেখে চলে গেলেন, নয়তো এতক্ষণে ভাষণ শুরু হয়ে যেত। ভাষণ গিয়ে মোড় নিত তার ফোন টিপা নিয়ে। আম্মু চলে গেলে সে এবার উঠে আতশোয়া হয়ে বসলো, হাত বাড়িয়ে ব্লুটুথ নিয়ে কানে গুজে নিল। তারপর ফোন খুঁজতে গিয়ে তার খেয়াল হলো ফোন কলেজ ব্যাগে। কাল কলেজ থেকে ফেরার পর ফোন হাতে নেওয়া হয়নি। নিবে কিভাবে? হাতের যে অবস্থা, মনও ভীষণ খারাপ ছিল, তাই ফোনের খোঁজও করা হয়নি। সে উঠে গিয়ে ব্যাগের চেন খুলে ফোন বের করলো। ফোন অন করতেই লক স্ক্রিনে ভেসে উঠল আননোন নাম্বার থেকে আসে একটি মেসেজ। তার ফোনে তো মেসেজ আসে না। বন্ধুরা মেসেঞ্জারে নতুবা হোয়াটসঅ্যাপে নক করে, নয়তো সরাসরি কল করে। সে কৌতূহলবশত মেসেজটা সিন করলো, তারপর ধীরে সুস্থে পড়ল। ভিবেলটার সঠিক ব্যবহার না জানলে সেটা ব্যবহারের প্রয়োজন নেই, সেটা নেওয়া যা, না নেওয়া তা। কলেজে এসে ছেলেদের থেকে গা বাঁচিয়ে চলা এক বুদ্ধিমতী মেয়ের কাজ, কিন্তু যারা সস্তা তারা ব্যাপারটা আমলেই নেয় না। ছেলে মেয়ের ফ্রেন্ডশিপ খুবই ভালো, তবে ছেলে হয়ে মেয়ের ভিবেল ধরে টানাটানি করা জঘন্যতম কাজ। আর জঘন্য কাজটা করার পরেও যদি সেটাকে হেসে উড়িয়ে দেওয়া হয়, তাহলে বুঝতে হবে প্রশ্রয় দুজনেরই আছে। তারা দুজনেই চরম বেয়াদব, আর বেয়াদবের শাস্তি বেয়াদবই হয়েই দিতে হয়। পরপর 3 বার মেসেজটা পড়ল কুহু। তারপর যেই নাম্বার থেকে মেসেজ এসেছে সেই নাম্বারে কল দিল। কল ঢুকলো, কল কাটার আগ মুহূর্তে রিসিভ হলো। সে আগ বাড়িয়ে কথা বলল না, ফোন কানে চেপে ধরে নিশ্চুপ হয়ে বসে রইল। সে জানতে চায় যাকে ভাবছে সে কেনা। তার ধারণাকে সত্যি প্রমাণ করে এক পুরুষালী ঘুম চালানো কণ্ঠস্বর কানে এসে ধাক্কা দিল। গোয়েন্দাগিরি শুরু হয়ে গেছে? তবে আপনার ধারণা সঠিক, আমি হৃদ। কুহু কেন জানে চোখ বন্ধ করে নিল, হাত টুকলো বুকের বাঁ পাশে। বুকের ভেতর দিড়িম দিড়িম করছে, কেন বুঝল না সে? এ আবার কেমন কথা? যাকে অপছন্দ তার নাম শুনে এমন হচ্ছে কেন? তাছাড়া হৃদ নামে ডাকার পারমিশন কাউকেই দেয় না, তবে তাকে কেন শুধু হৃদ বলে পরিচয় দিচ্ছে? এই লোকের মাথায় সমস্যা আছে। কুহুকে নিশ্চুপ থাকতে দেখে হৃদন পাশ বালিশটা কাছে টেনে মুখ গুজল, মিটিমিটি হাসল। তার হাসিটা কেউই দেখলো না, যদি দেখতো মুগ্ধ নয়নে তাকিয়ে থাকলো। কুহু দাঁতে দাঁত চেপে থম মেরে বসে আছে। তখন হৃদন পুনরায় তাকে জিজ্ঞাসা করলো, হাতের ব্যথা কমেছে? কুহু এবারও নিশ্চুপ।
তবে সে ধীরে ধীরে চোখ খুলে অদূরে রাখা ড্রেসিং টেবিলের আয়নার দিকে তাকিয়ে আছে, যেন আয়নার উপর ভীষণ বিরক্ত সে। আয়নাতে তার প্রতিচ্ছবি দেখা যাচ্ছে, পরনে কালো রঙের কুচকানো টপস আর লং স্কার্ট, এলোমেলো চুল, তেলতেলে মুখ, ইস কেমন পাগলি পাগলি ভাব। সে সেদিক দেখে দৃষ্টি সরিয়ে বাইরে তাকালো। এখনো বৃষ্টি ঝরছে, ধীরে ধীরে আকাশ পরিষ্কার হচ্ছে, তবে তার মন আকাশে অভিমানের ঘন ঘটা। এই মানুষটার উপরে অভিমান করা বৃথা, যেন খুব অভিমান হচ্ছে, রাগ হচ্ছে, ইচ্ছে করছে দুটো কথা শুনিয়ে দিতে, কিন্তু ঠিক করলো সে কোনো কথা বলবে না, টু শব্দ করবে না। কাল রাতে রাগ করে রেদওয়ানের দেওয়া টেরিটাও কাছে নেয়নি, সেটাকে রূপকের ঘরে রেখে এসেছে, বলে এসেছে এটা আর নিবে না, কেউ যেন এটাকে তার রুমে রেখে না আসে। মনে মনে কথাগুলো ভাবতে ভাবতে সে হাতের দিকে তাকালো। রেগে কলটা কাটতে গিয়ে মনে হলো কিছু বলা উচিত, বরং না বলাটাই হবে বোকামি। তখন সে বলল,